হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনসিন এক্সপ্লেন। আজকের মুভিটা কি ধরনের মুভি এটা এক কথায় বলে বোঝানো সম্ভব না। এই মুভির কাহিনীতে অনেকগুলো দিক আছে যেটা এই মুভিটাকে অসাধারণ দিকে নিয়ে গেছে। মুভিটা দেখলেই আপনি বুঝতে পারবেন। একটা কথা গ্যারান্টি দিচ্ছি, এই মুভিটা দেখার সময় আলাদা একটা ফিলিংস কাজ করবে আপনার মধ্যে। মুভিটার কাহিনীটাই এইরকম। 2020 সালে 2টা বিভাগে অস্কার মনোনীত এই মুভিটা আপনার মন ছুঁয়ে যাবে। এই মুভিটার নাম হলো কাস্টাওয়ে, আর এই মুভিটার IMDb রেটিং হলো 7.8, যার মানে আপনি বুঝতেই পারছেন এই সিনেমাটা একটা সার্ভাইভাল সিনেমা। চাক নোলেন নামে একজন মানুষের জীবনের ঘটে যাওয়া একটি সত্যিকারের গল্প নিয়ে এই সিনেমাটাকে তৈরি করা হয়েছে। একটা প্লেন দুর্ঘটনার কারণে জাক সমুদ্রের মধ্যে একটা দ্বীপে আটকে যায়। পর দীর্ঘ 4 বছর ওই দ্বীপে সার্ভাইভ করার পর অবশেষে সে তার পরিবারের কাছে ফিরে আসে। এই পুরো সিনেমাটা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $9 কোটি। এই সিনেমার টোটাল ইনকাম ছিল প্রায় $43 কোটি। সিনেমার প্রথমে আমরা চাক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, ফেডেক্স বুয়া কোম্পানির একজন বড় সড়ো পদের অফিসার। আর অফিসে এই কাজের জন্য তাকে বিভিন্ন সময় পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে যাওয়া আসা করতে হয়। একটা মেয়ের সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে ছিল। ওরা দুজন একে অপরকে খুবই ভালোবাসত এবং ওদের দুজনের বিয়ে করার কথা ছিল। চাক নিজের কাছে এতটাই ব্যস্ত থাকতো যে কারণে এখনো অবধি ওদের বিয়েটা হয়ে ওঠেনি। দেখা যায় যে ক্রিসমাসের টাইম চলে আসে, তো দুঃখের বিষয় চাক সেই সময় বাড়ি থাকতে পারবে না, কারণ অফিসের কাজের জন্য চাককে মালয়েশিয়া যেতে হবে। চাক ক্যালিকে জানায় সে নিউ ইয়ারের মধ্যেই বাড়িতে চলে আসবে, তো ক্রিসমাসের সময় এইখানে সে থাকতে পারবে না। এটা বলার পর ওরা দুজন ক্রিসমাসের গিফট এক্সচেঞ্জ করে। ক্যালি চাককে যেটা গিফট করে সেটা হলো ঠাকুরদার একটা পুরনো ঘড়ি, তার মধ্যে ওর একটা সুন্দর ছবি লাগানো ছিল। ক্যালির দেওয়া এই গিফটটা চাকের খুবই পছন্দ হয়। নিজেদের মধ্যে গিফট এক্সচেঞ্জ করার পর চাক মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পর চাকের প্লেন যখন প্যাসিফিক ওশানের উপর দিয়ে যাচ্ছিল, বিমানটা ভয়ঙ্কর একটা ঝড়ের মধ্যে আটকে পড়ে। প্রচন্ড ঝড়ের কারণে প্লেনটা ক্র্যাশ করে সমুদ্রের মধ্যে ভেঙে পড়ে। যেহেতু এটা ফেডেক্স কোম্পানির নিজস্ব বিমান ছিল, প্লেনের মধ্যে 3 জন পাইলট এবং চাক ছাড়া আর কেউই ছিল না। প্লেনটা সমুদ্রের মধ্যে ভেঙে পড়ার পর চাক ছাড়া প্লেনের মধ্যে আর কেউই বেঁচে ছিল না। প্লেনের মধ্যে পড়ার পর চাক কোনো মতে একটা হাওয়ার লাইফ বোটের মধ্যে উঠে পড়ে। পরে সে পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন ওর জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা দ্বীপের মধ্যে খুঁজে পায়। সাথে সাথে বেশ কয়েকটা কুরিয়ারের প্যাকেটও ওই দ্বীপের মধ্যে ভেসে আসছিল। আর চাক সেই প্যাকেটগুলোকে কুড়িয়ে তার নিজের কাছে রেখে দেয়। দ্বীপের আশপাশটা ঘুরে একটু খোঁজাখুঁজি করার পর জানতে পারে ও ছাড়া এই দ্বীপের মধ্যে আর কোনো জীবিত প্রাণী নেই। মানে হলো এই দ্বীপের মধ্যে চাক পুরোপুরি একা আটকে গেছে। আর ও বালির মধ্যে বড় বড় করে হেল্প লেখে, তাতে চাককে যারা খুঁজতে আসবে তাকে যত তাড়াতাড়ি খুঁজে পায়। এরপরে চাক সমুদ্রের ধারে অপেক্ষা করতে থাকে। আস্তে আস্তে সকাল থেকে রাত হয়ে যায় এবং চাক অপেক্ষা করতে করতে ওইখানের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন চাক ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় ওর হেল্প লেখাটা পানের কারণে অর্ধেকটা মুছে গেছে। কিন্তু দুঃখের বিষয় তখন অবধি ওকে কেউই খুঁজতে আসেনি। এখন ওই জায়গায় বালির বদলে ও গাছের ডাল দিয়ে বড় বড় হেল্প লিখে থাকে। এই দ্বীপটার মধ্যে একদিনেরও বেশি সময় ধরে আটকে রয়েছে। তখন থেকে এখনো অবধি সে দানা পানিও খায়নি। আশেপাশে কিছুক্ষণ খোঁজাখুঁজি পড়ার পর সে বেশ কয়েকটা নারকেল পায়। যেহেতু ওর কাছে কোনো অস্ত্র ছিল না, তাই খালি হাতে ওকে নারকেলের খোসা ছাড়ানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। বহু চেষ্টার পর অবশেষে সে একটা নারকেল থেকে পানি খেতে পারে। এরপর সে দ্বীপের চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগে। তারপর সে ওদের প্লেনের একজন পাইলটের একটা মৃতদেহ খুঁজে পায়। পর ওই মৃতদেহটাকে সমুদ্রের মধ্যে থেকে তুলে সে কবর দিয়ে দেয়। এটা কবর দেওয়ার সময় পাইলটের কাছে ও একটা টর্চ লাইট দেখতে পায়। এটাকে ও কার্যকর মনে করে নিজের কাছে রেখে দেয়। আস্তে আস্তে এই দ্বীপের মধ্যে চাকের বেশ কয়েকটা দিন কেটে যায়। চাক এই দ্বীপের মধ্যে একা একা অনেক দিন ধরেই আটকে রয়েছে। এরপর একদিন রাত্রেবেলায় সমুদ্রের মধ্যে অনেক দূর থেকে জাহাজের একটা আলো দেখতে পারে। আর ও নিজের টর্চ লাইট জ্বালিয়ে ওই জাহাজটাকে সিগন্যাল দিতে শুরু করে। কিন্তু ওর টর্চ লাইটটা এতটাই ছোট ছিল যে জাহাজ ওর কোনো সিগন্যালই দেখতে পারে না। চাক বুঝতে পারে এইভাবে এই দ্বীপের মধ্যে পড়ে থাকলে ওকে কেউই কোনোদিন খুঁজে পাবে না। জন্য পরের দিন সকালে ও নিজের লাইফ বোট নিয়ে এই দ্বীপ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। সমুদ্রের বিশাল বড় বড় ঢেউগুলো চাককে তার লাইফ বোট সহ সমুদ্রের মাঝে ডুবিয়ে দেয়। আর ওইখানে পানির মধ্যে ধারালো পাথরে ঘষাকে জ্যাকের লাইফ বোটটা ফুটো হয়ে যায়। ধারালো পাথরের ঘষাকে চাকের পায়েও অনেকটাই কেটে যায়। ওইখান থেকে আহত অবস্থায় চাক কোনো মতে নিজের দ্বীপে ফিরে আসে। এতেই লাস্ট কয়েকদিন ধরে কিছু খেতে না পাওয়ার জন্য চাক অনেকটাই দুর্বল হয়ে গেছিল। তার উপরে পায়ে কেটে যাওয়ার জন্য ওর পায়ে খুবই যন্ত্রণা করছিল। আর এরপর পরের দিন ওর কাছে থাকা সমস্ত কুরিয়ারের প্যাকেটগুলো খুলে খুলে দেখতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্যাকেটগুলোর একটার মধ্যেও কোনো খাবারের জিনিস ছিল না।
চাক সব প্যাকেটগুলোকে খুললেও লাস্টে একটা প্যাকেটকে ও আর খোলেনি। প্যাকেটের গায়ে একটা ডানা চিহ্ন আঁকা ছিল। ওই কোরিয়ারটাকে এজন্য বাঁচিয়ে রাখে, যদি চাক কোনোদিন এই দ্বীপ থেকে বেরোতে পারে তাহলে ওই কোরিয়ারটাকে ও অবশ্যই ডেলিভারি করবে। এর কাছে এখন এই কোরিয়ারটাই হলো হার না মেনে বেঁচে থাকার কারণ। ওগুলো প্যাকেট খোলার পর ও অতগুলোর মধ্যে থেকে মাত্র একটা কাজের জিনিস পায়, হলো একটা আইস স্কেটিং শু। জুতোর তলায় লেগে থাকা ধারালো স্টিলের সাহায্যে এখন খুব সহজে নারকেল থেকে ছাল ছাড়িয়ে পানি খেতে পারে। এরপর চাক আস্তে আস্তে ওইখানের মধ্যে মাছ ধরতে শুরু করে। দিকে কাঁকড়া ছাড়া কোনো মাছই ও ধরতে পারতো না। অনেক চেষ্টা করার পর কাঁকড়া ধরলেও তোকে তো আর কাঁচা খাওয়া সম্ভব না। মুহূর্তে সবার আগে চাকের যেটা দরকার সেটা হলো আগুন জ্বালানো। চাক কাঠের সাথে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে। একটা না অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও ও আগুন জ্বালাতে পারে না। কাঠের সাথে কাঠ ঘষে আগুন জ্বালানোর সময় ও কাঠের সাথে হাতে খোঁচাকে অনেকটাই হাতে কেটে ফেলে। ও রেগে গিয়ে ওর আশেপাশে থাকা সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। পর ওর পাশে কুরিয়ারের প্যাকেটে একটা ফুটবল রাখা ছিল। চাক কেটে যাওয়ার হাতের সাহায্যে ওই ফুটবলটাকে ও দূরে ছুঁড়ে ফেলে। আর এসব কিছুর পর চাক অনেকটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে যায়। তো আবার বেশ কিছুক্ষণ পর ও আবারও আগুন জ্বালানোর চেষ্টা করে। তো একটা নতুন পদ্ধতি ট্রাই করার পর শেষ অবধি ও আগুন জ্বালাতে সক্ষম হয়। তারপর এত কষ্টের পর আগুন জ্বালানোর পর ওইখানে বিশাল খুশি হয়। এখানে আগুন জ্বালানোর সময় চাক ওই ফুটবলটাকেও খুঁজে পায়। ফুটবলটায় চাকের রক্ত মাখানো হাতের ছাপ লেগেছিল। ওই ফুটবলটার মধ্যে চোখ, নাক এবং মুখ আগে। যেহেতু ওই ফুটবলটার প্যাকেটের গায়ে উইলসন লেখা ছিল, তাই চাক ওই ফুটবলটার নাম দেয় উইলসন। নির্জন দ্বীপের মধ্যে ওই ফুটবলটাই হলো চাকের একমাত্র বন্ধু। চাক সারাদিন ধরে নিজের মনের কথা ওই ফুটবলটার সাথে শেয়ার করতো। চাক উইলসনের সাথে কথা বলতে বলতে নিজের একাকিত্ব সময় পার করতো। তবে আস্তে আস্তে ওই দ্বীপের মধ্যে চাকের দিনগুলো বেশ সুন্দরলি কেটে যাচ্ছিল। ওর কাছে এখন আগুন ছিল, তাই ওকে এখন আর কাঁচা মাছ খেতে হতো না। ওইখানে ওর সাথে কথা বলার জন্য ওর ফুটবল বন্ধু উইলসনও ওর সাথেই ছিল। এইভাবে আস্তে আস্তে বেশ কয়েকদিন যাওয়ার পর তাকে দাঁতে বিশাল যন্ত্রণা শুরু হয়। আস্তে আস্তে ওর দাঁতে এতটাই বিশাল যন্ত্রণা শুরু হয়, ডিসাইড করে ওর ব্যথার দাঁতটা ও তুলে ফেলবে। সেজন্য ও একদিন রাতে নিজের কাছে থাকা স্কেচ শুর সাহায্যে যে দাঁত তুলতে শুরু করে দেয়। ওর নিচের মেটালটা নিজের দাঁতের সঙ্গে লাগিয়ে বড় পাথর দিয়ে সে সেইটাকে বাড়ি মারে। করার সাথে সাথে চাকের ব্যথা দাঁতটা উঠে যায় ঠিকই, কিন্তু ওর সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। পরে দেখা যায় যে এই ঘটনা 4 বছর হয়ে গেছে। এই 4 বছর ধরে চাক এই দ্বীপের মাঝে একা একা আটকে রয়েছে। ও এখন মাছ ধরাতে প্রচন্ড রকমের এক্সপার্ট হয়ে গেছে। দূর থেকে ধারালো লাঠি ছুঁড়ে মাছ ধরতে শিখে গেছে। এখন ও মাছগুলোকে কাঁচাই খেয়ে নিতে পারে। ওকে এখন আর আগুনে ঝলসে নেওয়ার দরকার পড়ে না। বছর আগে চাক যখন প্রথমবার এই দ্বীপের মধ্যে আটকে পড়ে, ওর চেহারা স্বাস্থ্য খুবই ভালো ছিল। আজ এত বছর পর ও চেহারা একদমই শুকিয়ে গেছে। দেখে এখন আর কোনোভাবেই চেনা যাচ্ছে না। এর মধ্যে আটকে থেকে রোজ একই রকম ভাবে ওর দিনগুলো কাটছিল। পর একদিন চাক ওই দ্বীপের মাঝে একটা টিনের চাকির মতো কিছু একটা খুঁজে পায়। এর মাঝে ভাসতে ভাসতে ওটা চাকের এই দ্বীপের মধ্যে এসে আটকে ছিল। এরপর চাক ওটাকে তুলে এনে সোজা করে বালির মধ্যে পুঁতে দেয়। চাক ওইটার সামনে বসে পড়ে। কোন পর হাওয়া লাগার কারণে ওই টিনটা মাটির মধ্যে পড়ে যায়। এইটা দেখার পর চাকের মাথায় একটা বুদ্ধি আসে। ও ডিসাইড করে এই দ্বীপের কিছু গাছ কেটে সেগুলো দিয়ে ও একটি ভেলা বানাবে এবং তারপর এই টিনটাকে ওই ভেলার পাল হিসেবে ব্যবহার করবে। একের পর এক গাছ কেটে সেই ভেলা বানাতে শুরু করে। কাঠগুলোর ছাল দিয়ে দড়ি বানিয়ে কাঠগুলোকে একটার সাথে একটা বেঁধে রাখে এবং এইভাবে বেশ কয়েক মাস চেষ্টা করার পর ও অবশেষে একটি ভেলা বানিয়ে ফেলে। ওই ভেলার সাহায্যে বহু কষ্টে বড় বড় ঢেউ কাটিয়ে 4 বছর পর চাক ওই দ্বীপ থেকে বেরিয়ে আসতে পারে। ওই দ্বীপ থেকে বের হওয়ার সময় চাক উইলসনকেও ওর সঙ্গে নিয়ে আসে। চাক এখন উইলসনকে নিয়ে সমুদ্রের মাঝে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। অনেকদিন ধরে ও সমুদ্রের মাঝে ভেলা নিয়ে ভেসে থাকে। এই অবস্থায় চাকের খিদে পেলে ও সমুদ্র থেকে মাছ ধরে সেটা খেত। যখন বৃষ্টি হতো তখন বৃষ্টির পানিকে ও নারকেলের মালার মধ্যে গুছিয়ে রাখতো পরে খাওয়ার জন্য। এইভাবে বেশ কয়েকদিন কাটার পর উইলসন জ্যাকের ভেলা থেকে একদিন না জানতেই পড়ে যায়। চাক যখন সেটা খেয়াল করে তখন অনেক দেরি হয়ে গেছিল। তখন ভাসতে ভাসতে ভেলার থেকে অনেকটাই দূরে চলে গেছে। উইলসনকে ফিরিয়ে আনার অনেকটাই চেষ্টা করে, শেষমেশ সে ব্যর্থ হয়। উইলসনকে হারানোর পর জ্যাকের অনেকটাই মন খারাপ হয়ে যায়, কান্নাকাটি করতে শুরু করে দেয়। এই 4 বছর ধরে উইলসনই ছিল ওর একমাত্র বন্ধু। তার সাথে ও নিজের সমস্ত কথাই শেয়ার করত। আজ চাক উইলসনকে আজকে পুরোপুরিভাবে হারিয়ে ফেললো। বেশ কয়েকদিন এইভাবে সমুদ্রের মাঝে কাটানোর পর কার্গো জাহাজ চাককে খুঁজে পায়। তারা চাককে বাঁচিয়ে নেয়। আজ চাক অনেক বছর পর চাক তার নিজের বাড়িতে ফিরে আসে। এইখানে আসার পর চাক দেখতে পায় এইখানকার সবকিছুই অনেকটা বদলে গেছে। বন্ধু বান্ধব এবং ওর বাড়ির লোকজন মনে করেছিল ও মারা গেছে। ওরা সবাই
সন্ধ্যায় চ্যাকের ফিউন্ডেল করে দেয়। এইদিকে ওর গার্লফ্রেন্ড ক্যালিরও বিয়ে হয়ে গেছে। ক্যালির এখন একটা ছোট বাচ্চা রয়েছে। ক্যালির বিয়ের খবরটা পাওয়ার পর জ্যাক প্রচন্ড রকমের ভেঙে পড়ে। জ্যাক কেলিকে সত্যি খুবই ভালোবাসতো। ওই দ্বীপের মধ্যে জ্যাক কেলির কথা ভেবেই বেঁচে থাকার চেষ্টা করত। এদিকে ক্যালির হাতেও কিছু করার ছিল না। করেছিল ওই দুর্ঘটনায় জ্যাক মারা গেছে, সেজন্য বাধ্য হয়ে ক্যালিকে অন্য জায়গায় বিয়ে করতে হয়। বাড়ি ফেরার পর জ্যাক ক্যালির সঙ্গে দেখা করতে যায়। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে কথা হয়। ক্যালিক দেওয়া সেই গিফটের ঘড়িটা ক্যালিকে ফেরত দিয়ে দেয়। ওটা ক্যালির দাদির ঘড়ি ছিল। চাইছিল ক্যালির পারিবারিক ঘড়িটা ওর পরিবারের মধ্যেই থাকুক। সাথে কথা বলে জ্যাক যখন ওইখান থেকে ফিরে আসছিল তখনই তারা দুজনে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। ওইখান থেকে কিছুটা বেরিয়ে আসার পর ক্যালি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ও বলে, আমি জানতাম তুমি বেঁচে আছো, একদিন নিশ্চয়ই ফিরে আসবে। ওরা আমাকে বারবার বলতো তুমি মারা গেছো, কারণে আমি অন্যজনকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আজও আমি মন থেকে তোমাকেই ভালোবাসি। জ্যাকের গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণের জন্য মনে হয় ক্যালি হয়তো জ্যাকের সাথে পালিয়ে যাবে। মনটা কিছুই হয় না। বাড়ি ফিরে যেতে বলে ওইখান থেকে সে চলে আসে। পরের দিন সকালে দেখা যায় জ্যাক আবার আগের মতোই নিজের কাজ শুরু করে দিয়েছে। দ্বীপের মধ্যে যে লাস্ট কোরিয়ারটাকে যে না খুলে বাঁচিয়ে রেখেছিল, কোরিয়ারটাকে সে ডেলিভারি করতে যাচ্ছে। ঠিকানায় যাওয়ার পর দেখা যায় ওই বাড়িতে এখন আর কেউ নেই। এজন্য চাক ওই কোরিয়ারটাকে ওইখানে রেখে ওর উপর একটা নোট লিখে দেয়, কোরিয়ারটা আমার জীবন বাঁচিয়েছে, থ্যাংক ইউ। ওর সে নিজের নাম লিখে দেয়। জ্যাক একটা 4 রাস্তার মোড়ে এসে সে রাস্তা হারিয়ে ফেলে। তখন ও রাস্তা খোঁজার জন্য নিজের একটা ম্যাপ দেখছিল। ওর পাশ থেকে একটা মেয়ে যাচ্ছিল। তখন জ্যাকের কাছে এসে চারদিকের রাস্তার ইনফরমেশনটা জ্যাককে দিয়ে দেয়, কোন রাস্তাটা কোন দিকে যাচ্ছে। মেয়েটা গাড়ি নিয়ে সেই দিকে যায় যেই দিক থেকে জ্যাক কেবলমাত্র কোরিয়ারটা ডেলিভারি করে আসলো। মেয়েটার গাড়ির পিছনেও সেই একই চিহ্ন টাকা ছিল, ওই কোরিয়ার বক্সের গায়েও আঁকা ছিল। ওই মেয়েটার গাড়ির দিকে তাকিয়ে আস্তে আস্তে হেসে ওঠে। তো জ্যাক আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছিল। আর এইখানে এই মুভিটার গল্প শেষ হয়ে যায়। মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মুভির এক্সপ্লেনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।